প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে ৪ দিনের সফরে চীনে আছেন। তো সে কারণেই আজকে একটু আমাদের পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি কেমন হওয়া উচিত এটি নিয়ে আলোচনা করতে চাই। আপনারা জানেন যে দীর্ঘদিন থেকে আমাদের পররাষ্ট্রনীতি নতজানু অবস্থায় আছে। বাংলাদেশ সৃষ্টির পর থেকে আমাদের পররাষ্ট্রনীতিকে নিয়ন্ত্রণ করা হয়। একটি দেশ আমাদের পররাষ্ট্রনীতিকে দাবিয়ে রাখতে চায়। আমি গতকাল একটা ভিডিওতে বলেছিলাম, শুধুমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় বাংলাদেশের পররাষ্ট্রনীতি বাংলাদেশের মানুষের মতো, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার চেষ্টা করেছে। কিন্তু এরপরে বাকি যত সময়গুলো গিয়েছে, কম বেশি আমরা আমরা আমাদের সেই পার্শ্ববর্তী, সেই বন্ধুপ্রতিম রাষ্ট্র যাকে আমরা বলি, আমাদের প্রতিবেশী ভারতের দাসত্ব করেছি, গোলামি করেছি, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। আর বিশেষত আওয়ামী লীগ সরকার গত ১৬ বছরে তারা তো ইচ্ছাকৃতভাবে ক্ষমতায় থাকার জন্য ভারতের দাসত্ব গোলামি মেনে নিয়েছে। কার্যত আমরা দেখেছি কি, যে আমাদের বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতি, ইভেন আমাদের প্রতিরক্ষা নীতিও কোনো ক্ষেত্রে ভারতের কথার বাইরে চলত না, হতো না। এগুলো কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ না, এগুলো নথিতে লেখা থাকে না। এটি বাস্তবতা। যে কারণে আমরা আমাদের পররাষ্ট্রমন্ত্রীদেরকে আমরা নানান রকম আপত্তিকর মন্তব্য করতে শুনেছি। জাতিকে হেয় করে বলেছে না যে ভারতের সঙ্গে আমাদের স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক। আমরা এই কথাও শুনেছি আমাদের সেইসব সেই সব কি বলবো? এরা কি পররাষ্ট্রমন্ত্রী হওয়ার যোগ্য কিনা আমি জানি না। আমাদের পররাষ্ট্রমন্ত্রীরা দেশের ভাবমূর্তিকে বিকিয়ে দিয়ে দেশকে খাটো করে ওই তাদের পররাষ্ট্রনীতির ভাষায় কথা বলতেন। সব ক্ষেত্রে ভারতের স্বার্থকে সবার উপরে দেখা হয়েছে। আর বাংলাদেশ স্বার্থকে জলাঞ্জলি দেওয়া হয়েছে ক্ষমতায় থাকার জন্য। আরেকটা বিষয় আমরা দেখেছি খুবই জঘন্য। সেটা হচ্ছে যে ভারতের চোখে আমাদেরকে দেখে। যেমন আমরা বহুদিন শুনে এসেছি যুক্তরাষ্ট্র ভারতের চোখে বাংলাদেশকে দেখে। কি জঘন্য কথা! একটা জাতিকে হেয় করা। আরে আমরা কি প্রদেশ? আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আমাদেরকে দেখবে আরেকটা প্রভাবশালী রাষ্ট্র আরেক দেশের চোখ দিয়ে, হ্যাঁ? এটা কি ধরনের দেখাদেখি, লুকোচুরি? আমরা এইসব বলয় থেকে, বৃত্ত থেকে বেরিয়ে আসতে চাই। আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই। আমরা বাংলাদেশী, আমরা বাঙালি, আমরা বাংলাদেশের মানুষ। আমরা পূর্ণ জাতীয়তাবাদের চেতনায় উজ্জীবিত হতে চাই। সকল দল, মত এর বাইরে আমরা বাংলাদেশের মানুষ, আমরা স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক। আমরা মাথা উঁচু করে বিশ্বের বুকে বাংলাদেশী হিসাবে গর্বের সঙ্গে দাঁড়াতে চাই, গর্বের সঙ্গে চলতে চাই। কিন্তু এখন এমন একটা ত্রিসংকুশ অবস্থা হয়েছে যে ভূ-রাজনৈতিক স্বার্থ দেখবেন। এই যে গতকালও আমাদের ২৬শে মার্চের স্বাধীনতা দিবসের যে বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা আ বাণী দিয়েছে, বিবৃতি দিয়েছে, সেখানে দেখবেন যে ডোনাল্ড ট্রাম্পও কিন্তু বলেছে ভূ-রাজনৈতিক ইন্দো-প্যাসিফিক স্বার্থ, ইন্দো-প্যাসিফিক ভারত মহাসাগরীয় অঞ্চলে যে স্বার্থ, সেই স্বার্থ যেন মানে লঙ্ঘিত না হয়। সেই স্বার্থের আদলে, সেই স্বার্থ সুরক্ষার আদলে তারা বাংলাদেশে সবকিছু দেখতে চায়। আমার কথা হলো কি, যে না যুক্তরাষ্ট্র, না চীন, না ভারত কেউ আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না। আমরা কারোর চোখ দিয়ে আমাদেরকে দেখতে বলব না, উৎসাহিত করব না। আমরা চাইব সবাই যার চোখ দিয়ে আমাদেরকে দেখবে। যুক্তরাষ্ট্র দেখবে সরাসরি আমাদেরকে তাদের চোখ দিয়ে, চীনও দেখবে তাদের চোখ দিয়ে সরাসরি, ভারতও তাই। আমরা চাই না যে কোনো রাষ্ট্র ভারতের চোখ দিয়ে আমাদের দেখুক। জাতি হিসেবে আমরা মর্যাদার সঙ্গে বাঁচতে চাই এবং মর্যাদা নিয়েই সামনে এগোতে চাই। আমরা ২০-২২ কোটি মানুষ। আমরা কাজ করতে পারি
আমরা দক্ষ জনশক্তি তৈরি করতে পারি। সারা বিশ্বের বিভিন্ন দেশে আমাদের বহু মানুষ, লক্ষ, লক্ষ মানুষ কাজ করছে। এই জনশক্তি একটি আমাদের জনসংখ্যা একটি জনশক্তি কিন্তু। এটি দিয়ে আমরা জয় করতে পারি সারা বিশ্ব। সত্যিকার অর্থেই আমার দেশের এই জনসংখ্যাকে আমরা দক্ষ জনশক্তি হিসাবে যোগ্য করে তুলতে পারি। যোগ্য জনশক্তি হিসেবে গড়ে তুলতে পারি। সারা বিশ্বের যেখানে যাবে সেখানে তারা কাজ করতে সক্ষম, দক্ষতা প্রমাণে সক্ষম। তাহলে বাংলাদেশকে কেউ কোথাও দাবায় রাখতে পারবে না। দেখবেন যে আরেকটা আছে প্রতিরক্ষা পলিসি। সবাই চায় যে আমাদের কাছ থেকে অস্ত্র কেনেন। মানে গরিবের সুন্দরী বউ হলে যা হয়, সবার ভাবি হয়ে যায়। জি না, বাংলাদেশ কখনো গরিবের সুন্দরী বউয়ের ক্যারেক্টারে থাকবে না। ওই কমন ভাবি হতে চায় না। এখানেও আত্মমর্যাদার প্রশ্ন। বাংলাদেশ তার আত্মমর্যাদা নিয়েই চলবে। যেইখান থেকে অস্ত্র কিনলে আমাদের সুবিধা হবে, আমরা সেখান থেকে অস্ত্র কিনব। আমরা কারোর কোন রাষ্ট্রের তার ভূ-রাজনৈতিক স্বার্থ, তার স্বার্থ সুরক্ষা করার জন্য আমরা অস্ত্র কিনব না বা আমাদের পররাষ্ট্র নীতি আমরা তৈরি করব না। আমরা আমাদের দেশের, আমাদের জনগণের স্বার্থ যেখানে শতভাগ আদায় হবে, জনগণের স্বার্থ যেখানে সঠিকভাবে আদায় হবে, আমরা সেভাবেই আমরা আমাদের দেশের পলিসি ঠিক করব। তাই মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একজন নোবেল লরিয়েট, শান্তিতে নোবেল জয়ী ডক্টর ইউনূস এমনিতেই একজন বিখ্যাত মানুষ, জগৎ বিখ্যাত মানুষ। বিশ্বের এমন কোনো রাষ্ট্রনায়ক নাই, এমন কোনো দেশের জনগণ নাই যে ডক্টর ইউনূসকে চেনেন না। যদিও আজকে দেখলাম যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরেকটা অডিও ফাঁস হয়েছে, সেখানে তিনি ডক্টর ইউনূসকে সেই আগের ভাষায় সুৎখোর বলে উনি গালি দিচ্ছেন। বলছেন সব ফেল করছে, বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে, দ্রব্যমূল্যের দাম বাড়ছে। উনি রিজার্ভ রেখে গেছিলেন ২৬ পয়েন্ট কত বিলিয়ন ডলার, সেটা এখন নেমে আসছে ২০ এর নিচে। মাথাপিছু আয় কমে গেছে, দারিদ্র্য হার বাড়ছে, আ ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি বাড়ছে, ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি। যত রকম নেতিবাচক কথা আছে। ইভেন তাকে বলতে শুনলাম যে এখন নাকি ইউনূস দাঁড়ে, দাঁড়িয়ে ঘুরছে বিশ্বের যে আমাকে সমর্থন দেন। আমি জানি না উনাকে কারা এই তথ্য দিয়েছে। আমি আফসোস করি যে বঙ্গবন্ধুর মেয়ে এখনো বুঝলো না যে উনি ১৫ বছর ১৬ বছর কি ভুল করেছে। আমার মাথায় কাজ করে না। উনি যে ভুল করেছে রাষ্ট্র পরিচালনায়, উনি যে ক্ষমতা অপব্যবহার করেছে, এক ধরনের অলিগার তৈরি করেছে। আর সেই সমস্ত অলিগাররাই তাকে শেষ করে দিয়েছে। উনি বোঝেন নাই? উনি দল থেকে বিচ্ছিন্ন ছিলেন। উনি কর্মী থেকে বিচ্ছিন্ন ছিলেন। উনি যেই দিন থেকে দল এবং কর্মী থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন, কাঁচের দেয়ালে বন্দী হয়ে গিয়েছিলেন। ওই এক শ্রেণীর সামরিক, বেসামরিক আমলারা তাকে ঘিরে ধরে এবং ওই ভারত ঘিরে ধরে তাকে একটি কাচের দেয়ালে বন্দী করেছিলেন। সেই দিন থেকেই উনি ক্ষমতার থেকে কার্যত সরে গিয়েছিলেন। আমি আফসোস লাগে যে উনার কি কোনো শুভবুদ্ধি হবে না? উনি এখনো সেই আগেও যেভাবে কথা বলতেন এভাবেই। ন্যূনতম কোনো সূচনা বোধ নাই। যাই হোক, আমি এটাই বলতে চাচ্ছি যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে তার পররাষ্ট্রনীতি, তার প্রতিরক্ষা নীতির বিষয়ে সজাগ এবং সচেতন হতে হবে এবং আমরা ডক্টর ইউনূসের সরকারের প্রতি, ইভেন যারা আগামীতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবেন বা যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, প্রত্যেকটা দলের কাছে আমরা এই আপিল রাখতে চাই, আবেদন রাখতে চাই। কোনো অবস্থাতেই আপনারা বাংলাদেশের বিদেশ নীতি, প্রতিরক্ষা নীতিকে জাতীয় স্বার্থের বাইরে কারো স্বার্থের জন্য আপনারা করবেন না। না ভারত, না চীন, না যুক্তরাষ্ট্র এক্সেট্রা, এক্সট্রা। বাংলাদেশের স্বার্থ যেখানেই আদায় হবে, আমাদের পররাষ্ট্র নীতি সেভাবেই আমাদের তৈরি করতে হবে। আমরা কারো মুখাপেক্ষি হব না। আমরা কারো গোলাম বা দাস হয়ে থাকতে চাই না। না যুক্তরাষ্ট্র, না চীন, না ভারতের কারো দাস নয়। আমরা একটি যোগ্য, দক্ষ জাতি হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। তবে হ্যাঁ, আমরা তো অবশ্যই ভারসাম্যের একটি পররাষ্ট্রনীতি গ্রহণ করবই। কেউ যদি আমাদেরকে আঘাত করতে চায়, তার পাল্টা আঘাত কিভাবে হবে? কিভাবে একটা সেই পলিসি তৈরি করতে হবে, সেটিও তো আমাদের ভাবতে হবে। যে কেউ আমাদেরকে দাবিয়ে রাখতে চাইবে, আর আমরা সেই ভয়ে লেজ গুটিয়ে আমরা পালিয়ে থাকবো। তার
বা কারো দাসত্ব মেনে নেব তা তো না। আমরাও বিকল্প খুঁজব, বিকল্প শক্তি খুঁজব। অতএব বাংলাদেশ চলবে সঠিক পথে। বাংলাদেশ চলবে জনগণের ইচ্ছামতো, অন্য কারোর ইচ্ছামতো না, কোন দেশের ইচ্ছামতো না। কারোর আজ্ঞাবহ হয়ে, কারোর দাদাগিরি বাংলাদেশ আর মেনে নেবে না।